গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। বেশ কয়েকটা দিন হয়ে গেল আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করতে পারিনি। আর অনেকেই আমাকে কমেন্ট করছে যে দিদি নতুন ভিডিও কবে আসবে বা তুমি ভিডিও কেন দিচ্ছ না। তো সেই সম্পর্কে বলি যে আমি ফুড এসআই এক্সাম দিতে বাড়িতে গেছিলাম। আমার বাড়ি হচ্ছে চাম্পাহাটিতে, বারুইপুরের। তো অনেক দিন পরে বাড়িতে গেছি আর ফুড এসআই এক্সাম দিয়ে কয়েকটা দিন আর ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে আমি আমার ফুড এসআই এক্সাম কেমন হলো সেই সমস্ত হাস্যকর কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। এসআই এক্সামের এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমার এক্সাম ছিল 16ই মার্চ 3:30 থেকে, মানে আমার 16ই মার্চ এক্সাম ছিল 3rd শিফটে। আর পরীক্ষার প্রশ্ন কেমন এসেছে মোটামুটি সবাই জানে। এটা হচ্ছে আমাদের ফেসবুকের বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রুপে প্রশ্ন তো ছড়িয়ে বেড়াচ্ছে, মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেটা আশা করা যায়নি। এতটা যে মানে ফ্রড হবে আমাদের সাথে সেটা আশা আমি করিনি। আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশুনো করে গেছে, যারা এক্সাম দেয় এইসব সমস্ত ছোটোখাটো এক্সামগুলো, ফুড এসআই যারা এক্সাম দেয়, কনস্টেবল, পরীক্ষাতে 3 রকমের স্টুডেন্ট থাকে। এক রকমের হচ্ছে ফার্স্ট তারা হচ্ছে কিছু পড়েই না, যারা সিলেবাস জানে না, পড়াশুনো করে না, তারা এক্সাম দিতে যায়। এটা হচ্ছে 1 নম্বর। চলো সবাই এক্সাম দিচ্ছে তো এক্সাম দিয়ে আসি। এটা বলার পেছনে একটা কারণ আছে। আমি এক্সাম দিতে গেছি আমার বাড়ির কাছাকাছি একটা স্কুলে, 10 মিনিট দূরত্বে। তো সেখানে গিয়ে এক্সাম হলে বসে আছে বেশ কয়েকজনকে দেখলাম যারা হচ্ছে ক্লাস মাধ্যমিকের পর থেকে আর পড়াশুনো করেইনি, টোটালি পড়াশুনো বন্ধ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছিল। তো তাদের কাছে একটা উৎসব, সবাই এক্সামটা দিচ্ছে, আমরাও দিয়ে দেখি হয়তো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। জানি না তাদের হয়তো পেছনে অন্য কোনো সোর্সও আছে, হাতও আছে, হয়তো তারাই হয়তো চাকরিটা পাবে, সেইটা বিষয়টা অন্য। আর 2 নম্বর স্টুডেন্ট হচ্ছে যারা আমার মতো, আমি 2 নম্বর, যারা মোটামুটি সিলেবাস জানে, একটু পড়াশুনো করে গেছে, মানে খুব যে ভালো আমি স্টুডেন্ট সেটা বলবো না, সিলেবাস জানি। আশা ছিল যে পরীক্ষা মোটামুটি ভালো হবে। ম্যাথটা হচ্ছে আমার হয়তো স্পিডে আমি ম্যাথটা করতে পারবো না বা কতগুলো ম্যাথ সলভ করতে পারবো সেটা একটা প্রশ্ন ছিল। তো আমি আমার নিজেকে হচ্ছে 2 নম্বর ক্যাটাগরিতে ফেলছি। আর 3 নম্বর ক্যাটাগরির মধ্যে অনেক স্টুডেন্ট আছে, মানে বেশিরভাগই যারা খুব ভালো পড়াশুনো করেছে, মানে যাদের কাছে হচ্ছে 100 প্রশ্নের মধ্যে 95, 96, 97 আনসার করাটা কোনো ব্যাপার নয়, এরা হচ্ছে 3 নম্বর ক্যাটাগরি। তো যে ফার্স্ট আর সেকেন্ড মানে প্রশ্নপত্র আর পরীক্ষাতে যেমন হলো তা নিয়ে আমাদের এই ফার্স্ট আর সেকেন্ড আর থার্ড ক্যাটাগরি স্টুডেন্টদের আশাভঙ্গ হলো। আমরা যারা পড়াশুনো করে চাকরি পাবো এই স্বপ্ন নিয়ে এখনও পড়াশুনো করে যাচ্ছি, পিএসসির ফুড এসআই আমাদের কাছে জাস্ট একটা হতাশ করার মতন একটা পরীক্ষা, আর কিছুই না। আমার তো সেরকমই মনে হলো যে আমি টোটালি বেশ কয়েকদিন 2-3 দিন মতো আর ইচ্ছে করছিল না যে পড়াশুনো করি, এরকমটা যে হবে আমি আশা করিনি। 2 নম্বর কথা, এক্সপিরিয়েন্স যেটা, আমি অবাক হয়ে গেলাম। এটা আমার সাথে আরেকবার হয়েছিল, আমার সাথে হয়নি, মানে আমি যখন WBCS প্রিলিম দিতে গেছিলাম এর আগের বারে, তখন আমার এই 2-3 বেঞ্চ পর একটা স্টুডেন্টের হচ্ছে প্রশ্নপত্রটা সিল কাটা ছিল এরকম। আর এটা আমার সাথে হলো ফুড এসআইতে। আমরা যারা মোটামুটি পড়াশুনো করে গেছি, কি হয়, প্রথমে তো ওয়েমারটা দেয়, ওয়েমারটা ফিল আপ করার পরে আমরা বসে থাকি যে কখন প্রশ্নপত্র দেবে। কিন্তু প্রশ্নপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রশ্নটা খোলার সেই হচ্ছে অধিকারটা দেওয়া হয় না। ঠিকঠাক টাইম আসলে তবেই বলা হয় যে প্রশ্নের সিলটা কাটা বা আমরা প্রশ্নপত্রটা খুলতে পারি। কিন্তু যারা আমরা মোটামুটি পড়াশোনা করে গেছি তখন আমরা একটুখানি কৌতূহলবশত কিউরিওসিটি থেকে কী করি, যতটুকু দেখা যায় সেই পেজগুলো প্রশ্ন থেকে খুলে খুলে দেখি যে কিছু প্রশ্ন আমাদের কমন আছে কিনা, বা আমরা আন্দাজ করতে পারি প্রশ্নটা কেমন এসেছে। তো আমি যখন হালকা করে দেখলাম আমার প্রশ্ন পেপারটা পুরোটাই খুলে যাচ্ছে, তার মানে সিলটা কাটা। তো আমি অবাক হয়ে গেলাম যে একটা জিনিস অতটা আঠা দিয়ে থাকে, জোর করে না ছিঁড়লে ছেঁড়া যায় না। অন্যান্য পরীক্ষাগুলোতে আমি দিয়ে দেখেছি অনেকটা চাপ দিয়ে বা টেনে তবে খুলতে হয়, তো সেটা এমনিই দেখলাম খোলা। তো যিনি হচ্ছে ইনভিজিলেটর যিনি ছিলেন, আমি তাকে ডাকলাম যে স্যার এটা আমার প্রশ্ন পেপারটা খোলা কেন, আমি প্রশ্ন করলাম একজন স্টুডেন্ট হিসাবে। তো যিনি ছিলেন, একটা স্যার একটা ম্যাডাম ছিলেন, ওদের ব্যবহার খুবই ভালো। তো উনি একটুখানি অবাকই হলেন, হয়ে আরেকজনকে ডাকলেন। তো তিনি একটুখানি মোড়ল মহাশয় আর কি যাকে মনে হয়, এসে বলেন ওটা কোনো ব্যাপারই না, ওটা কোনো ব্যাপারই না, ওটা ছিল কোনোভাবে হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তুমি তো দেখলে প্যাকেট থেকেই বের করা হলো। যা বাবা, এরকম কোনো প্রশ্ন না, এরকম হতে পারে? এরকমভাবে ইচ্ছে করে না ছিলে ছেড়ে যায়, বাকি সবারটা ঠিক আছে, আমারটা এরকম হয়, প্রত্যেকটা পরীক্ষাতে ঠিক এরকমই হতে হয়? যাই হোক, উনি আর কিছু বললেন না, আমার তো পরীক্ষাটা দিতে হবে। যাই হোক, প্রথমেই অবাক হলাম, ওখানে একটুখানি পরীক্ষাটা কী হবে সেটা ভেবে জাস্ট ওটা ভাবতে ভাবতে আমার কিছুটা সময় চলে গেল। তারপর সময় হলো, উনি বললেন যে সবাই এক্সাম দেওয়া স্টার্ট করতে পারে। তো পরীক্ষা মোটামুটি প্রশ্নপত্রগুলো আস্তে আস্তে খুলছি, দেখলাম যে
আমার যেটা মনে হলো থার্ড শিফটের প্রশ্নটা একটু কঠিন ছিল, কারণ ম্যাথগুলো আমার কাছে একটুখানি লেন্দি মনে হয়েছে। মোটামুটি 50টা প্রশ্ন থাকে পরীক্ষাতে অঙ্ক থেকে, আর 50টা জিকে ছিল ফুড এসআইতে। 50টা যে প্রশ্ন, মানে 50টা অঙ্ক করতে গেলে একটু সময় লাগে, আর অতটা লেন্দি আমার কাছে লেগেছে, কারণ আমি অঙ্কের ক্ষেত্রে অতটাও ভালো নই, কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমার মোটামুটি জানা, কিন্তু আমি সময় পাইনি। বেশিরভাগ হচ্ছে পার্সেন্টেজ আর প্রফিট অ্যান্ড লস থেকে আমরা এরকম অঙ্ক থাকে যে টোটাল হয়তো সিপি বের করতে দিল বা এসপি বের করতে দিল এরকম, কিন্তু ওটা হচ্ছে দুটো স্টেপের অঙ্ক ছিল বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি। প্রথমে সিপি বের করে নিয়ে তারপর সেখান থেকে এসপি বের করতে হতো। তো এগুলো একটু সময় লেগেছে। খুব যারা খুব ভালো অঙ্ক পারে বা যাদের কাছে স্পিডটা কোনো ম্যাটার করে না, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করেছে, তাদের কাছে তো কোনো ব্যাপারই না। আমার একটু সমস্যা হয়েছে, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি শেয়ার করলাম। আমার ম্যাথগুলো একটু লেন্দি লেগেছিলো। আর জিকের ক্ষেত্রে বলবো বেশ কিছু জিকে ছিল মোটামুটি ভালোই, আর বেশ কয়েকটা একটু কঠিন ছিল। যেরকম হচ্ছে ওখানে আমি তো যেহেতু বিএড করেছি, তো কিছু প্রশ্ন দেখলাম যে সেইখান থেকে দুটো একটা যেরকম মূল্যবোধ দিয়ে প্রশ্ন এসছে, এক্স্যাক্ট আমার এখন মনে নেই, যদিও কাল পরশু মনে হয় পিএসসি হচ্ছে ফুড এসআইয়ের আনসার কি দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কাছে তো প্রশ্ন পেপারটাই নেই, প্রশ্নপত্র নেই, তো কী করবো? মানে চাবি দিয়েছে, তালা না থাকলে আমরা কি করতে পারি, এরকমই একটা ব্যাপার। আর পরীক্ষা দিয়ে এসে যে বাড়িতে দেখবো যে কতটুকু ভুল করেছি বা ঠিক করেছি, সেইটা দেখতে পারিনি। আর পরীক্ষা দিয়েও সেই সময়টুকু আমার ছিল না, অঙ্ক করতে আমার একটু সময় লেগেছে। আর জিকেগুলো বেশ কয়েকটা জিকে একটু ভেবে করতে হয়েছে। এই হচ্ছে টোটাল আমার এক্সপিরিয়েন্স। আর এছাড়াও কিছু স্টুডেন্ট আছে যারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে হচ্ছে কমেন্ট করছে তাদের এক্সাম কেমন হয়েছে। টোটালটাই তো একটা হচ্ছে ফ্রড পিএসসি, যার জন্য এত আন্দোলন চলছে পিএসসির অফিসের সামনে। মানে আমাদের মতো যারা স্টুডেন্ট, যারা সত্যি এখনও পর্যন্ত স্বপ্ন দেখি যে পড়াশুনো করে চাকরিটা পাবো, এরকম একটা স্বপ্ন আমাদের আছে। তো জানি না যদি এরকমটা হতে থাকে কতদিন আমরা সেই আশাটা ধরে রাখতে পারবো। আমি সত্যি একটু অবাক হলাম, হতাশ হলাম যে এরকমটা যদি হতে থাকে। আমার হাজব্যান্ড 2018 কিংবা 19 এরকম ফুড এসআই এক্সাম দিয়েছিল, তখন আমি দিতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল। তখন আমার হাজব্যান্ড, রিলেশন ছিল না, বন্ধুত্ব ছিল, তখন সে এক্সাম দিয়ে সে আমাকে বলেছিল, কিরে খাদ্য উৎসবে গেছিলিস? তখনও সেই সেম জিনিসটাই হয়েছিল। আর এই 2024-এ সেই সেম জিনিসটাই হচ্ছে রিপিট হলো। আমি জানি না কেন এই সমস্ত পরীক্ষাগুলোতে এরকম হয়, ভ্যাকান্সি এত কম, তার উপরে আমরা এত পড়াশুনো করছি, লড়ছি, তার উপরে যদি এরকম হয় তাহলে জানি না কি হবে। আমরা পরের জেনারেশনের কাছে কি বলবো তাদের কাছে? তারা তো বলবে এই তো আমাদের জেনারেশনে আমাদের দিদিরা দাদারা হচ্ছে পড়াশুনো করেছে, কত এমএ বিএড করেছে, কি হলো পিএইচডি করে, সেই সংসারে হাতাখুন্তি নাড়তে হচ্ছে, আর তো কিছু করতে পারছে না। আমি তাও বলবো না যে যারা জব পাচ্ছে সবাই টাকা পয়সা দিয়ে পাচ্ছে, সেটা আমি বলবো না। আমার হাজব্যান্ড যেরকম আছে প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছে, কিন্তু আমাদের মতো মিডিয়াম স্টুডেন্ট তো কিছু থাকে, অ্যাভারেজ স্টুডেন্টও থাকে, যারাও তো চাকরি পাওয়ার একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। সেই রকম আমরা পরের জেনারেশনের কাছে কী বলবো? তারা বলবে দূর, ঠিক আছে পড়াশোনা করে কিছু হবে না। যেমন আমাদেরই ছোটো ভাই বোন স্টুডেন্টরা কিছু বলে, দিদি পড়াশোনা করে কিছু হবে না, আমরা তার থেকে বরং টিকটক করি, ওই কোমর টোমর দুলাই। তবে সবাইকে বলবো না যে কোমর দুলানো খারাপ, একটা শালীনতার ব্যাপার তো আছে, সবাই সেই শালীনতাটা রাখতে পারছে না। এখন ফেসবুকে প্রচণ্ড নোংরামি হচ্ছে, ফেসবুকে ইউটিউবে প্রচণ্ড নোংরামি হচ্ছে। হ্যাঁ, ছোটো ড্রেস অনেকেই পরে, কিন্তু সেটার জন্য বডিটাকে মেনটেন করতে হয়। এখন যে পাড়ার অলিতে গলিতে কাকিমা পিসিমা মাসিমারা এইসব ড্রেস পরছে, তার জন্য মেনটেন করতে হবে, সেটা চোখে লাগে, শালীনতা আমাদের লাগে। সেটা একটা অন্য টপিক, যাই হোক, অন্য টপিকে গিয়ে লাভ নেই। এটা আমাদের পরের জেনারেশনের কাছে ওটাই মনে হবে যে পড়াশোনা করে লাভ নেই, তখন আর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কী হবে, টিচার তো হবই না, কী হব, ওই টিকটকার হই, ইউটিউবার হই। এরকমই একটা সমাজ আমাদের কাছে ফুটে উঠছে আস্তে আস্তে। তো যাই হোক, জানি না, লড়াইয়ের মাঠে যখন নেমেছি লড়াই অবশ্যই করব। ফুড এসআইটাকে আমি ভুলে যাব টোটালি, গিয়ে সামনে ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, আর মোটামুটি ভোট শেষ হচ্ছে জুনের 1 তারিখে, আর রেজাল্ট বেরোতে 4 তারিখ। তো মোটামুটি জুনের 4 তারিখের মধ্যে সমস্তটা ইলেকশানের যাবতীয় সমস্ত শেষ হয়ে যাচ্ছে। আশা করা যেতে পারে জুনের লাস্ট উইক, না হলে জুলাইয়ের ফার্স্ট উইকে আমাদের হয়তো মিসলেনিয়াস এক্সামটা হতে পারে। এটা আমি একটা ক্যালকুলেশনের মাধ্যমে বলতে পারছি, আমি জানি না এরকমটা হবে কি না। তবে আমি যে প্রিপারেশান নেব মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্যে, এই 2 মাসের জন্যেই আমি প্রিপারেশানটা নেব।
আর এর থেকে বেশি সময় পাওয়া যাবে না মিসলেনিয়াসের জন্য। যারা পড়াশুনো করছো তো তাদেরকে বলবো যে মানে ফুড এশিয়ার কথাটা মাথায় রেখে হতাশ হয়ে লাভ নেই, নতুনভাবে পড়াশুনো করো, ভালোভাবে প্রিপারেশান নাও, একটা জব তো পেতেই হবে। যদি আমি মিসলেনিয়াসের ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের কথা যদি বাদই দিই, আমাদের রেলের হচ্ছে এনটিপিসি আছে, রেলের গ্রুপ ডি আছে, প্রচুর পড়াশুনো করতে হবে। হয়তো একটা হাতের বাইরে চলে গেছে, সেটা নিয়ে বসে থাকলে হবে না, অনেক এক্সাম এখনও আছে, পঞ্চায়েতেরও এক্সাম আছে, পড়াশুনো করতে হবে, একটা না একটা অবশ্যই পেতে হবে। অ্যাটলিস্ট আমরা যাতে নিজেদের কাছে স্বচ্ছ থাকি যে না জানি না কি হবে না হবে, আমরা পড়াশুনো করেছি, কম্পিটিটিভ এক্সামের জন্য যেটুকু পড়াশুনো দরকার সিলেবাসটা জানি, আমরা চাকরির পরীক্ষাতে রিটেন এক্সাম দিয়ে কোয়ালিফাইও করেছিলাম, সেটুকু অন্তত আমার কাছে আমি স্বচ্ছ থাকতে চাই। তো সবাইকে বলবো ফুড এসআইয়ের অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে পড়াশুনো করো। তো পিএসসির ফুড এসআই এক্সাম নিয়ে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, যেহেতু পিএসসির ফুড এসআই টোটাল 6টা শিফটে এক্সাম হয়েছে, তো আর যেহেতু প্রশ্নপত্র লিক হয়েছে, বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন, তো প্রশ্নগুলো দেখে সবাই যেটা বলছে, মানে আমিও দেখেছি, 16 তারিখে ফার্স্ট শিফটে যে এক্সাম হয়েছে সেটার প্রশ্নটা ইজি ছিল, সেকেন্ড শিফট যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে মোটামুটি মডারেট, আর থার্ড শিফট আমার ছিল, সেখানে প্রশ্নটা তুলনামূলকভাবে হার্ড ছিল। আর 17 তারিখেও তাই হয়েছে। তো আমার যেটা মনে হয় যে পিএসসি যেহেতু 6টা শিফটে এক্সাম নিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে পারেনি। সেখানে মানে কিভাবে মূল্যায়ন করা হবে, একটা পরীক্ষাতে কেউ হয়তো 70টা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে, কেউ হয়তো 90টাও বা 95টাও করেছে, সেখানে সেরকম ইজি প্রশ্ন ছিল, তাহলে সেখানে হচ্ছে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে পারেনি পিএসসি। তো যাই হোক, তিক্ত অভিজ্ঞতাকে মনে রাখার দরকার নেই, না মনে রাখাই ভালো। তো সবাই নতুন করে পড়াশুনো শুরু করো, চেষ্টা করো যাতে আমাদের মিসলেনিয়াস ক্লার্কশিপ প্রচণ্ড ভালো হয়। তাছাড়া রেলের গ্রুপ ডি, এনটিপিসি আছে, এমটিএস, অনেক এক্সাম আছে, সেই এক্সামগুলো দেওয়ার চেষ্টা করতে হবে, প্রিপারেশানটাকে সেরকম ভালো লেভেলে নিয়ে যেতে হবে। এখন থেকে চেষ্টা করব আমি রেগুলারলি ভিডিও দেওয়ার, তোমরা সাথে থেকো, পড়াশুনো করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।